fourth pillar with the people আজকে অনুষ্ঠানে আমাদের অতিথি আব্দুল সত্তার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের লোকসভা নির্বাচনের প্রচার কমিটির চেয়ারম্যান। তার সঙ্গে আমরা কথা বলবো প্রদেশ কংগ্রেসের এবং কংগ্রেসের এই নির্বাচনী প্রস্তুতি নিয়ে, মানুষের কংগ্রেসের কাছে কি প্রত্যাশা এবং কংগ্রেসের মানুষকে কি দেওয়ার আছে তাই নিয়ে। সত্তার সাহেব নমস্কার। নমস্কার, ভালো লাগলো অনেকদিন পরে আপনাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে। আচ্ছা, আমি একটা জিনিস কংগ্রেস সম্পর্কে ভাবতে গিয়ে মনে হয়, কংগ্রেস তো ভারতের রাজনীতিতে প্রায় একটা ডিফল্ট পলিটিক্যাল পার্টি, যার কাউকে ভোট দেওয়া নেই সে কংগ্রেসকে ভোট দেয়। কংগ্রেস এবার একটা রাহুল গান্ধীর যে ভারত জোড়ো যাত্রা, একটা উচ্চ আদর্শের রাজনীতির কথা বললেন। বহুদিন আমরা এই ধরনের আদর্শের কথা শুনিনি। রাজনীতি বলতে আমরা বুঝে এসেছিলাম সম্প্রতিকালে শুধু ভোটে জেতা, যে কোনো কৌশলে যেভাবে হোক যে কোনো কথা বলে, কিন্তু এই উচ্চ আদর্শ ভোটে কিভাবে ট্রান্সলেটেড হবে সেরকম কোনো সম্ভাবনা? উত্তরে আপনাকে বলি, ডিফল্ট কথাটা আপনি ব্যবহার করলেন, সে প্রশ্নেই বলি যে আপনি যদি লক্ষ্য করে দেখবেন যে যেবারে আমাদের রেজাল্ট খারাপ হলো 2019 সালে 12 কোটির বেশি ভোট আমরা পেয়েছি, প্রায় 20% কাছাকাছি, একটু কম বেশি, 20% একটু কম আমরা ভোটটা পেয়েছি। তাহলে বাই ডিফল্ট আপনি কর্ণাটকের রেজাল্ট যদি দেখেন, আপনি তেলেঙ্গানার রেজাল্ট যদি দেখেন, বাই ডিফল্ট কিংবা উত্তর ভারতের 3 রাজ্যে আমরা হারলাম, কিন্তু এইটা নয় যে খুব বাজেভাবে হারলাম। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল, সে প্রত্যাশা অনুযায়ী সেটা আমাদের পূরণ হয়। দ্বিতীয় কথা, আদর্শবিহীন রাজনীতি হবে না। আর যার সম্পর্কে বললেন রাহুল গান্ধীজি, তিনি তো হচ্ছেন যে গান্ধী পরম্পরা, তার কংগ্রেসের নীতি, আদর্শ, ঐতিহ্য সমস্তটাকে সামনে রেখে তিনি কি চাইছেন? একটা নতুন ভারত, একটা ভারত আমরা দেখে এসেছি যে ভারতে এখন সব থেকে বেশি বেকারত্ব, দারিদ্র, মূল্যবৃদ্ধি, এমনকি হচ্ছে বড় লোকদের যে 16.5 লাখ কোটি টাকা মকুব করে দিচ্ছে ব্যাংক, গ্রাহী অবস্থা। উল্টো দিকে দেখুন আস্থা, ধর্ম, শুধু এই বিষয়টা গতকালকেও হচ্ছে যেটা ক্যাম্পেইন, বিজেপির ক্যাম্পেইনে দেখা গেছে আস্থার কথাটা বড় করে তুলে ধরা হচ্ছে, যেন সে আস্থাকে ধরে রাখার একমাত্র মানুষ আছে, না কেউ নেই। কিংবা আপনি যদি লক্ষ্য করে দেখেন মাছ মাংস খাওয়া, আজকে বাংলা নববর্ষ আছে, আপনাকে এবং আপনার চ্যানেলের যারা দর্শক আছেন আপামর হচ্ছে যে দর্শকদের আমি আমার পক্ষ থেকে, প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে, ক্যাম্পেইন কমিটির পক্ষ থেকে বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন যাচ্ছে। মাছ মাংসতে চলে এসছে আজকে, আর নেই, কোথাও নেই মানুষের রুজি রুটি, চাকরি বাকরি, কর্মসংস্থান, বাসস্থান, কোনো বিষয় নেই। এই অবস্থায় চলে এসছে এখানে। তো এই জায়গাটা যদি পরিবর্তন করতে হয়, মানুষ কি চায়? যদি আপনি ইউপিএ 1, ইউপিএ 2 সরকারে দেখেন, যেখানে বামপন্থীরাও ছিল, ইউপিএ 1 সেখানে ন্যায় কথাটা সব থেকে বেশি, সোশ্যাল জাস্টিসের কথাটা সব থেকে 100 দিনের কাজ। দ্বিতীয় কথাটা, আরেকটা জিনিস সেখানে হয়েছিল সেই সরকারের আমলে, যে ভারতের নাগরিকদের সঙ্গে সরকারের বা রাষ্ট্রের সম্পর্কটা কি হবে, সম্পর্কটা বলা হয়েছিল ইউপিএর পক্ষ থেকে, কি বলা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে, কি বলা হয়েছিল? অধিকারের সম্পর্ক হবে। যেমন ধরুন শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, কাজের অধিকার। তার মানে জনগণের সঙ্গে রাষ্ট্রের সম্পর্কটা কিসের সম্পর্ক? অধিকারের সম্পর্ক। এরকম নয় যে শুধু আমি বাণী দেবো আর আপনারা শুধু পালন করে যাবো। ঠিকই, শিক্ষা স্বাস্থ্যের কথা আপনি বলেন, তথ্যের অধিকারও একই সঙ্গে, তথ্যের অধিকার, সেগুলো অধিকারের সঙ্গে সম্পৃক্ত হয়েছিল ঠিক, কিন্তু এখন সেগুলো তো অধিকার হিসেবে মানুষকে সেই কণ্ঠস্বরটাই তো শোনা যাচ্ছে না। এখন তো কি রাজ্য স্তরে কি কেন্দ্র স্তরে সবসময় মনে হচ্ছে যে ব্যক্তি করে কিছু দিচ্ছেন, রাজ্যে মুখ্যমন্ত্রী, কেন্দ্রের প্রধানমন্ত্রী সব জায়গায় ব্যক্তি হিসেবে দিচ্ছেন। তো ব্যক্তিকে এমনভাবে প্রচারে তুলে আনা হচ্ছে যে আখ্যানটাই হয়ে যাচ্ছে, ন্যারেটিভটাই হয়ে যাচ্ছে পাল্টা ব্যক্তিটাকে। তো সেখানে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে পাল্টা ব্যক্তি হিসেবে রাহুল গান্ধী, অনেকেই মনে করে যে সেই ক্যারিসমা তার নেই, পাল্টা ব্যক্তি হিসেবে দাঁড়াতে পারবেন না। ব্যক্তি বনাম ব্যক্তির এই যে আখ্যানটা, ন্যারেটিভটা, এখান থেকে কংগ্রেস বেরোবে কি করে? না, প্রথম কথাটা দুটো ভাবে। এক, যে কংগ্রেস পার্টি কখনোই বলেনি যে ব্যক্তি বনাম ব্যক্তির লড়াই, আমরা বলেনি, কিন্তু মানুষ না, ওই প্রশ্নে আমি আসছি। এই লড়াই আমরা লড়ছি না, আমরা কি লড়াই লড়ছি? তা
আমরা লড়াই করছি মানুষের ন্যায়ের লড়াই, হকের কথা, দাবির কথা, জনগণের কথা। এটা তো মূল কথা। আমরা তো বলিনি, কোথাও তো আমরা বলিনি যে কংগ্রেস বা হচ্ছে ইন্ডিয়া গঠবন্ধন জিতলে কংগ্রেসের পক্ষ থেকেই প্রাইম মিনিস্টার হবে, বলা হয়নি, বলা হয়নি। আর কংগ্রেস পার্টির মুখ তো অবশ্যই, কংগ্রেস পার্টির মুখ রাহুল গান্ধীজি, এই নিয়ে তো কোনো সংশয় বা সন্দেহ কারো থাকার নয়। কংগ্রেস পার্টির প্রেসিডেন্ট হচ্ছেন মল্লিকার্জুন খাড়গে, আমাদের নেতা, এই বিষয়ে তো কারো কোনো সংশয় সন্দেহ থাকার কথা নয়। আমাদের পার্টির কথা তো আমরা বলতেই পারি, আমাদের পার্টির কথা আমরা বলবো না কেন? কিন্তু ইন্ডিয়া যে ব্লকটা হয়েছে, যে জোটটা হয়েছে, তাতে আমরা বলেছি এখনই কোনো মুখ আমরা তুলে ধরছি না। মানুষের দাবি দেওয়াটা গুরুত্বপূর্ণ। ব্যক্তিত্ব রাহুল গান্ধীজি ভারত জোড়ো ন্যায় যাত্রা দ্বিতীয় পার্টি, আপনি যদি লক্ষ্য করে দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে তো কার কথা বলেছে? ন্যায়ের কথা বলেছে। ইউপি এর ক্ষেত্রে আমি বললাম অধিকারের কথা, এখানে হচ্ছে ন্যায়ের কথা, জাস্টিস। এই যে জাস্টিসটা হচ্ছে সব থেকে বড় কথা। নেহেরু হচ্ছে, আপনি জওয়াহরলাল নেহেরু ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী, যখন আন্দে মালিয়রকে যখন ইন্টারভিউ দিয়েছিলেন ফ্রেঞ্চ সাংবাদিককে, তখন সে কথা, এই যে ন্যায়ের পথে ন্যায়পরায়ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাটা, ন্যায়ের পথে ন্যায়পরায়ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাটা হচ্ছে সব থেকে কঠিন কাজ ছিল আমার প্রধানমন্ত্রীত্বের। তো আমরা তো ন্যায়ের কথাই বলছি। দ্বিতীয় কথাটা এবার তুলনা যেটা চাচ্ছি, মেইনস্ট্রিম মিডিয়া তো সারাদিন আমরা যেটা করি, কেউ গদি মিডিয়া বলেন, কেউ অন্য কথা বলেন, আমি মূল স্রোতের যে সংবাদ মাধ্যম, সন্ধ্যের পরে আপনি দেখবেন আপনি খবর কিন্তু পাবেন, সে বাংলা হতে পারে, হিন্দি হতে পারে, ইংরেজি হতে পারে, এই সমস্ত চ্যানেল কন্ট্রোল বাই, সেটাও আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন। সারাদিন একটা বাইনারি রেগে চলছে, তৃণমূল ভার্সেস বিজেপি। এর মধ্যেও এখানে তৃণমূল ভার্সেস বিজেপি, ওখানে তো শুধুই বিজেপি। এর মধ্যেও আপনি শেষ সার্ভেটা দেখেছেন কিনা জানি না, সেটা হচ্ছে সরকারেরই সংস্থার করা সিএসডিএস লোকনীতি, সিএসডিসি সার্ভে রিপোর্ট দেখুন। এত কিছুর পরেও, এত প্রচার করার পরেও রাহুলজির হচ্ছে র্যাঙ্কিং হু হু করে বাড়ছে। আমি আপনার সময় নেই, আমি ইন্ডেক্স ধরে ধরে বলতে পারি কোন কোন ইন্ডেক্সে আছে, হু করে বাড়ছে। এবং এই কথাটা আমরা জানতে পারছি আপনার মতো মানুষদের জন্য। আপনার মতো মানুষেরা হচ্ছে ইউটিউবের মাধ্যমে অন্তত কিছু তথ্য দিচ্ছেন মানুষকে, মূল স্রোতের সংবাদ মাধ্যমে কিছু দিচ্ছে না, সেখানে আমাদের মতো মানুষদের হচ্ছে কিন্তু প্রাপ্য নিঃসন্দেহে, সেটা আমরা দেবো। ধন্যবাদ। আমি একটু ইন্ডিয়া ব্লকের কথা আপনি বললেন, সেখানে আসি। পশ্চিমবঙ্গের প্রসঙ্গে বলবো বিশেষ করে। শেষ মুহূর্ত পর্যন্ত কংগ্রেস নেতারা বলে গেলেন যে আমরা চাই তৃণমূলের সঙ্গে থাকুক, তৃণমূল আমাদের সঙ্গে থাকুক, তৃণমূল জোটে থাকুক, পশ্চিমবঙ্গে জোট হোক। তৃণমূল যদি অনেক আগের থেকে বলে দিয়েছে তারা জোট করছে না, তারা প্রার্থী তালিকা ঘোষণা পর্যন্ত করে দিয়েছে। এই যে কংগ্রেসকে দেখে মনে হচ্ছে তারা যেন ভিক্ষা প্রার্থী তৃণমূলের কাছ থেকে, এবং তৃণমূলের তারা যেন পশ্চিমবঙ্গে তারা ঠিক করবে জোট হবে কি হবে না, আবার পশ্চিমবঙ্গের সীমানার বাইরে গিয়ে তারা বলছে ব্লকে আছে। এই যে কংগ্রেসের কি বলবো বিচিত্র অবস্থা পশ্চিমবঙ্গে, এর মধ্যে থেকে আপনার রাজনৈতিক দলটা লড়বেন না? বিচিত্র অবস্থা কিছু না। প্রথম কথাটা হচ্ছে ভারতবর্ষের এখন যদি সামগ্রিক প্রকৃতিটা দেয়, তার মানে কি যে ইনস্টিটিউশনস আর টোটালি ক্যাপচার্ড বাই দা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এটার মধ্যে কিছু আপনার কাছে মিডিয়া নেই, আপনার হচ্ছে ইনস্টিটিউশন যাদের আমরা বলি চেক অ্যান্ড ব্যালেন্স যারা করে, সংবিধানের রক্ষাকর্তা, তারা সংবিধানের নিয়ম অনুযায়ী চলা করে, তাদের অবস্থাটা বুঝতে পারছে। আমি যে সার্ভের কথা বললাম, সিএসডিএস লোকনীতি সার্ভের কথা, ওখানে আপনি দেখুন যে জিজ্ঞেস করা হচ্ছে ইডি এবং সিবিআই যে রেড হয়েছে সেই সম্পর্কে মানুষ কি বলছেন। এই প্রথম ভারতবর্ষে হচ্ছে একজন সিটিং মুখ্যমন্ত্রী, তিনি হচ্ছেন জেলে আছেন, আরেকজনকে ছাড়তে বাধ্য করে জেলে ঢোকানো হল। কোনো কিছু নেই, 55 ঘন্টা রাহুলজিকে জেরা করা হলো, সবাই চোখের সামনে জানেন। ম্যাডাম সোনিয়া গান্ধীজিকেও করা হলো। তার মানে সমস্ত রাজনৈতিক দলকে যেভাবে ইডি এবং সিবিআই যত খারাপ লোকটা আছে ওখানে গিয়ে ঠিক হয়ে যাচ্ছে, কোনো কিছু হবে, বিজেপিতে জয়েন করে যাও কিছু হবে। এমনকি কয়েকদিন আগেও আমি এই কথাটাই বলছি আপনাকে, এই পরিস্থিতিতে তো সার্বিকভাবে হচ্ছে জন্ম হয়েছিল। এই পরিস্থিতি মোকাবিলার জন্য সব থেকে বড় কথা হচ্ছে সংবিধানকে রক্ষা করা এবং আপনার আজকের দিনে আমাদের সকলকেই মাথায় রাখতে হবে যে সংবিধানে ড্রাফটিং কমিটির চেয়ারপারসন ডক্টর বি আর আম্বেদকর আজ জন্মদিন, তার প্রতিও আমাদের শ্রদ্ধা। আম্বেদকরের দেওয়া নিশ্চয়ই আগে থেকেই সংবিধানে আমরা সকলেই জানি হচ্ছে যে বিভিন্ন ধারা উপধারাগুলো ছিল, চলছিল, কিন্তু ফাইনালি যে সেটটা দেওয়া হলো
সেটা থাকবে কিনা, এই অবস্থায় থাকবে কিনা। তাহলে এই সংকট থেকে বেরোনোর জন্য কংগ্রেস পার্টি মনে করেছিল যে সবাইকে আমরা নিয়ে এই সংকটের মোকাবিলা করব, সবাইকে নিয়ে মোকাবিলা করে। ইন্ডিয়া জোটে সবাই এসছে, ভারতবর্ষ সিট শেয়ারিংও হয়েছে, কোথাও কম কোথাও বেশি, এটা না। ব্যতিক্রম হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের নিশ্চয় কোনো বাধ্যবাধকতা ছিল, এটা বলতে আমার কোনো দ্বিধা থাকা উচিত থাকা নয়। কি বাধ্যবাধকতা? নিজেদের দুর্নীতি থেকে মানে বাঁচা, ইডি সিবিআই সবাই বলছে, ইডি সিবিআই হাত থেকে বাঁচা, সবাই বলছে কথা, নতুন কি? এ তো দেখছেন যে কতজন জেলে আছে, প্রায় গোটা শিক্ষা দপ্তর জেলে আছে। মানে মহাসচিবের পর একজনই মহাসচিব এখানে ছিলেন, ইউনাইটেড নেশনের মহাসচিবের পর পশ্চিমবঙ্গে একমাত্র একটা মহাসচিব ছিলেন, সেই মহাসচিব এখন জেলে। তো তৃণমূল কংগ্রেসের নিশ্চয় বাধ্যবাধকতা আছে। এবং আপনি দেখবেন 12-14 জন প্রায় ঘোরাঘুরি করছিল মাঝখানে, যে 14 জনের বাড়িতে সিবিআই ইডি প্রায় রেড করেছে, ইডি আর সিবিআই সবাই রেড করেছে। ক্ষেত্র প্রস্তুত আছে, না আমি তো জোর করলে আচ্ছা সেটাই বলছি, যে তৃণমূলের এত দুর্নীতি, এত তাদের নড়বড়ে রাজনৈতিক ভিত্তি, তাদের দিকে কংগ্রেস তাকিয়ে আছে, সেই কংগ্রেস সম্পর্কে মানে মানুষের কি করে শ্রদ্ধা? না, কংগ্রেসের অবস্থানটা আপনি পশ্চিমবঙ্গ কংগ্রেসের কথা, পশ্চিমবঙ্গের কংগ্রেসের অবস্থান খুব পরিষ্কার। পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস হচ্ছে, বা কংগ্রেস কর্মীরা বা কংগ্রেস ওয়ার্কাররা বা কংগ্রেস নেতারা তৃণমূলের সঙ্গে লড়াই করেই টিকে আছে, তৃণমূলের সঙ্গে লড়াই করেই বেঁচে আছে। তৃণমূল চায় না পশ্চিমবঙ্গে কংগ্রেস থাকুক, তো তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেই তোমরা আছি, সে পঞ্চায়েতে হোক, পৌরসভায় হোক, সমস্ত স্তরে হোক। এটা তো নয় যে আমরা লড়াই না করে টিকে আছি। এবং কারো দান দয়া ভিক্ষার উপরে দাঁড়িয়ে আমরা গতবার জিতেছিলাম তাও না, আমরা নিজেদের ক্ষমতার জোরেই 2 লোকসভা জিতেছিলাম, ঠিক আছে, 2টোই জিতেছিলাম, আবারও আমরা জিতবো, অনেক জায়গায় ভালো লড়ছি। আপনি যদি খবর নিয়ে দেখেন, আমরা বহু জায়গায় খুব ভালো লড়ছি, বহু জায়গায় তৃণমূলের প্রায় রব আছে। এটা নয় যে আমরা কারো দান দয়া দক্ষিণে, উনি বলে দিলেন এই 2টো নিলে নাও, না নিলে চলে যাও, কারণ সত্য আমি তো অনেকদিন ধরে রাজনীতি দেখছি, আমি সারা দেশে বহু বছর ধরে, 30 বছর ধরে নানা রকম রাজনৈতিক লড়াই দেখেছি, মানে লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, বিভিন্ন রাজ্যে নির্বাচন লড়তে আপনিও খুব ভালো করে জানেন, আপনি বাম জামানায় সিপিআইএম এ ছিলেন, মন্ত্রী ছিলেন, আপনি খুব ভালো করে জানেন নির্বাচন লড়তে টাকা লাগে। এবার কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হচ্ছে, কংগ্রেসের আপনার কি রিসোর্স নিয়ে নির্বাচনে লড়বেন? মানে এই যে বিপুল টাকা নিয়ে কেন্দ্রের শাসক দল, রাজ্যের শাসক দল অপারেট করছে, আপনাদের তো সেই অর্থবল নেই, আপনারা কি নিয়ে ভোটে? আমি আপনাকে এই কথাটাই তো বললাম যে নির্বাচনের ক্ষেত্রে 2টো জিনিস খুব গুরুত্বপূর্ণ, একটা রিসোর্সের ক্ষেত্রে বললেন, আর একটা হচ্ছে প্রচারের ক্ষেত্রে বললেন। পৃথিবীর সমস্ত দেশে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড দেওয়া। একজন সবকিছু দেখাবে প্রচারে, অন্যদের কোথাও কিছু নেই। 2, অসাংবিধানিক বলেছেন, ইলেকট্রাল বন্ডকে সুপ্রিম কোর্ট বলেছেন এটা অসাংবিধানিক। তাহলে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে প্রায় 6000-এর বেশি কোটি টাকা পেলেন বিজেপি পেল, সেটা কি করে সাংবিধানিক হয়? সেই টাকাটাও তো ইলিগাল হওয়া উচিত। 1, 2, রাজনৈতিক দলগুলো ইনকাম ট্যাক্সের আওতার বাইরে থাকে, এটা সকলেই জানে। কিন্তু যে পদ্ধতিতে যেভাবে করা হলো, টাকাটা শুধু ফ্রিজ করা হলো না, অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো না, বলা হলো এত টাকা পেনাল্টি দিতে হবে। শেষে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে বলেছে যে না, এটা 24শে জুলাইয়ের পরে, 24শে জুলাই আমরা পরে পাবো। তো এই পরিস্থিতিতে কি হয়? মানুষ লড়ে ইলেকশন, নির্বাচন কে লড়ে? মানুষ লড়ে। মানুষ যদি আমাদের বিষয়গুলো, যে কথাটা আমি বললাম আপনাকে, যে আমরা যে কথাটা বলেছি হিস্সেদারি, দ্যাট মিনস হচ্ছে আগে বলেছিলাম অধিকার, এবার বললাম ভাগিদার। আগের বারে আমরা বলেছিলাম অধিকার, এবার বলছি আমরা ভাগিদারি। তোমার সঙ্গে রাষ্ট্রের কি সম্পর্ক হবে? রাষ্ট্রের যে যাবতীয় অর্থ সম্পদ, ন্যাচারাল থেকে সবকিছু মিলিয়ে যা আছে তার সঙ্গে জনগণের সম্পর্কটা কি? হিস্সেদারি, ভাগিদারি। তাহলে এই ভাগিদারির সম্পর্কটা আমরা 5টা কথা বলছি। যেমন ধরুন 25টা ন্যায়ের কথা আমরা বলছি, যেখানে আমরা ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, মজদুর সবার কথাটা আমরা বলেছি, এমনকি মহিলা, নারী ন্যায়, সব ন্যায়গুলো আমরা বলেছি। আর যে কথাটা আমরা বললাম একটু আগেই, আমাদের হচ্ছে একজন প্রার্থী ফোন করেছিলেন
ফ্ল্যাগ ফেস্টুন পাওয়া যাবে কিনা, আমরা দিতে পারবো না, সেটাই বলছি, সেটাই। আমাদের কাছে টাকা নেই। আমরা কি দিতে পারছি, আমরা চেষ্টা করছি ন্যায় কার্ডটা হচ্ছে দেওয়ার জন্য, যে কার্ডটা হচ্ছে এই যে কার্ডটা, এটা আমরা দিচ্ছি হিস্সেদারি এবং ন্যায়ের যে বিষয়টা, 5টা পঞ্চ ন্যায় যেটা আমরা বলেছি, এটা আমরা নারীদের জন্য, শ্রমিকদের জন্য, কৃষকদের জন্য, যুবদের জন্য এবং কিষানদের জন্য। আর ভাগিদারির ক্ষেত্রে আমরা বলেছি যে জাতিগত গণনা অবশ্যই হবে, সংরক্ষণের লিমিটটা আমরা আরো বাড়াবো, SC ST সাপ্লাই। আমি আপনাদের ন্যায় কার্ডটা পড়েছি এবং সত্যি যে এর মধ্যে যে পয়েন্টগুলো আছে আমি দেখেছি যথেষ্ট গুরুত্বপূর্ণ, বিশেষ করে যুব ন্যায়ের ক্ষেত্রে যেরকম বলছেন যে গিগ ইকোনমির কথা বলছেন। আমি নিজে বারবার এই ধরনের কথা বলি সাংবাদিকদের, যে এই যে বিরাট নতুন ইকোনমি তৈরি হচ্ছে, কোটি কোটি লক্ষ লক্ষ হয়তো কোটি ছেলে মেয়েরা কাজ করছে, মেয়েরাও আজকাল ডেলিভারি কাজ করছে, তাদের না হচ্ছে কোনো নিশ্চয়তা, চাকরি, তো বাইক রাইডারে কাজ করছে এখন, তাদের কথা বলা হচ্ছে, এগুলো খুব ভালো কথা। কিন্তু রাজনীতিটা তো এর থেকে, আমি যেটা বলি, রাজনীতিকে তো আদর্শ থেকে মুক্ত করে দিয়েছেন নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জির মতো নেতারা। আমি আপনাকে তারা তো রাজনীতিকে শুধু রেটরিকে নিয়ে গেছেন, শুধু শুধু কথা, শুধু মানে প্রচার। এই জায়গাটা আমি আপনাকে, সেই জায়গাটা তো কংগ্রেস ধরতে পারছে না। যে জায়গাটা আমি বলছি আপনাকে, যে এই যে ম্যানিফেস্টোটা তৈরি হয়েছে আমার, এই ম্যানিফেস্টো হচ্ছে দুটি ভারত জোড়ো যাত্রার পর। একটা থেকে হচ্ছে যে কন্যাকুমারিকা থেকে কাশ্মীর আর মণিপুর থেকে মুম্বাই। মানুষ যা বলেছে, প্রতিটি মানুষের সঙ্গে রাহুলজি হচ্ছে দেখা করেছেন, সমস্ত অংশের মানুষের সঙ্গে তাদের যে ফিডব্যাক, তারা কি চান, কোন কোন ইস্যু, কি অ্যাড্রেস করা উচিত, কিভাবে অ্যাড্রেস করা উচিত, এই সবটা হচ্ছে নিয়েই হচ্ছে এই ম্যানিফেস্টোটা তৈরি হচ্ছে। 2 হচ্ছে আপনি যে কথাটা বললেন যে প্রাইম মিনিস্টার আমাদের দেশের, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, এটা করছেন। তারা তো এই এতগুলো আদর্শের কথা, অর্থনৈতিক ভাবনার কথা, গভীর রাষ্ট্র ভাবনার কথা তারা তো বলছেন না। তারা তো এমন একটা স্লোগান দিচ্ছেন যেটা একটা ম্যাজিকের মতো, মানে মানুষের মাথায় কাজ করছে, সেই ম্যাজিকটাই তারা চাইছেন, তারা তো রিয়েল পলিটিক্সটাই চাইছেন না। কংগ্রেসের তো সমস্যা নেই, কংগ্রেস তো বাস্তব রিয়েল পলিটিক্স এর কথা বলতে চাইছে। কিন্তু আমার অন্য দলগুলো, তৃণমূল কংগ্রেস, বিজেপির মতো দল, রাজনীতিকে আদর্শ মুক্ত করে দিচ্ছে। তারা রাজনীতি মুক্ত রাজনীতি চায়, অরাজনীতির রাজনীতি চায়। তারা সত্যিকারের পলিটিক্স কথা বলছে না। সেইখানে তো কংগ্রেসের একটা, আমি মনে করি যে বিরাট বড় একটা সমস্যা রয়েছে, যে যেভাবে খেলাটা খেলা হচ্ছে সেই খেলা কংগ্রেস খেলতে অভ্যস্ত না, এখন শেখেনি। আপনি কি মনে করেন তাদের ওটা করার কথা ছিল, তৃণমূল বা ন্যায় বলে মনে করি না, আপনি কি মনে করেন? না, কিন্তু সেটা বাস্তব। তৃণমূল কংগ্রেস কোন আদর্শের উপর দাঁড়িয়ে করে? ওদের আদর্শ হচ্ছে মমতা ব্যানার্জি। তৃণমূল কংগ্রেসের একটাই রাজনৈতিক আদর্শ লক্ষ্য ছিল, সেটা হচ্ছে সিপিএম কে ক্ষমতাচ্যুত করা। সেটা হয়ে যাওয়ার পর তৃণমূল কংগ্রেসের সামনে কোনো রাজনৈতিক লক্ষ্য নেই। আপনি যদি দেখেন, গ্রামে খবর নেন, যদি যান, এখন 100 দিনের কাজের টাকাও চুরি হচ্ছে, রাজ্য সরকার দিচ্ছে তাও চুরি হচ্ছে, আটকানো যাচ্ছে। মানে হেন কোনো খারাপ কাজ নিয়ে যা করছে না, তো যদি হেন কোনো খারাপ কাজ নিয়ে যা করছে না, তো তখন তারা কি করবে? তারা তো একটাই কথা বলবে, আমাকে দেখে ভোট দাও। ভোট দিতে যাওয়ার সময় আমার মুখ যেন মনে থাকে, এছাড়া কি আর কিছু বলার আছে? ওকে বলার আছে? আমি যে কথাটা বললাম, হিস্সেদারির কথা, ন্যায়ের কথা, এই কথা কি বলার কোনো জায়গা আছে তাদের? নেই। প্রধানমন্ত্রী 10 বছরে যা যা বলেছেন, ধরুন 2013-14 সালে প্রচারে যা বলেছেন, 2 লাখ টাকা, 2 কোটি টাকা, 2 কোটি হচ্ছে চাকরি, 2 কোটি কর্মসংস্থান বছরে, 15 লাখ টাকা বিদেশ থেকে টাকা, কালো টাকা আনবে সুইস ব্যাংক থেকে। একের পর এক যদি প্রতিশ্রুতি দেখেন, একটাও কি পালন করেছেন? উনি কি বলতে পারবেন যে আমি যখন আদানি প্লেনে চাপতাম প্রধানমন্ত্রী পদপ্রার্থী হয়ে, তখন যা সম্পদ ছিল আদানির, আজকে যা সম্পদ আমার জন্য হয়েছে, কথাটা বলতে পারবেন? আজকে ভারতবর্ষের রেল থেকে, বন্দর থেকে, সব বিমানবন্দর, কোনোটাই বাদ নেই, কয়লা খনি থেকে শুরু করে পশ্চিমবঙ্গ যৌথ পঞ্চায়েত হয়েছে। এই প্রশ্ন তোলার জন্যই তো রাহুল গান্ধী এই কথাগুলো তো কংগ্রেসই বলবে। কারা বলবে? যখন স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব যখন কংগ্রেসে ছিল, তখনও কংগ্রেসই বলছিল। মনে রাখবেন আপনি যে হিন্দু মহাসভা বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তো সেই কথাগুলো বলেনি, বলেছিল কি না? দেশের জনগণের কণ্ঠ হয়ে উঠেছিল কারা?
ভারতীয় জাতীয় কংগ্রেস। তো আজকেও এই সংকটকালীন সময়ে কণ্ঠকে হয়ে উঠবে ভারতীয় জাতীয় কংগ্রেস। এই জন্য এই ম্যানিফেস্টোটা আমরা কি বলছি, আমরা ফ্ল্যাগ দিতে পারছি না, ফেস্টুন দিতে পারছি না, চেন ফ্ল্যাগ দিতে পারছি না, আমাদের কাছে টাকা নেই। আপনি প্রদেশ কংগ্রেস অফিসের সামনে দেখুন, কোথাও কোথাও কোনো মেটেরিয়ালস নেই, ক্যান্ডিডেটরা ফোন করছে। কিন্তু আমরা বলছি অন্তত ন্যায় কার্ডটা বাড়ি বাড়ি মানুষকে অন্তত সচেতন করুক। এটা ঠিক তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যে পরিমাণ অর্থ খরচা করছে এবং করবে, যে পরিমাণ হোর্ডিং দিয়েছে রাস্তায় দেখলে, আমাদের সেই সমস্ত নেই করার। কারণ সামর্থ্য তখনই হবে ওই বন্ড অসাংবিধানিক ওই পথে আয় হলেই হবে। আপনি তো এটাও দেখেছেন যে 33টা সংস্থা লস করে চলছে, অথচ টাকা দিচ্ছে বন্ডের মাধ্যমে। আমার আয় নেই, অথচ আমি বন্ডে টাকা দিচ্ছি। কে পাচ্ছে? বিজেপি পাচ্ছে প্রাপ্য। কিংবা রেড হচ্ছে, ইডি বা সিবিআই রেড হচ্ছে, তারপরে কোম্পানিগুলো আবার টাকা দিচ্ছে। তো কংগ্রেসের পক্ষে কি করে সম্ভব? ইলেকট্রাল বন্ড তো আমি নিজে মনে করি, অনেকবার বলেওছিলাম অনুষ্ঠানে, আমি এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতি, মানে সরকার আইন করে দুর্নীতি করছে। বিশ্বে আমার ধারণা এত বড় দুর্নীতি হয়নি। বিশ্বের কথা বলতে পারেন, ভারতের বিশ্বেই হয়নি। আরেকটা জিনিস আমি জানি না এটা কেন কংগ্রেসের মতো দল প্রচারে আনছে না, ইলেকট্রাল বন্ডকে অসাংবিধানিক বলেছে সুপ্রিম কোর্ট, কিন্তু ইলেকট্রাল বন্ডে টাকা ফেরত দিতে বলেনি। ইলেকট্রাল বন্ডের টাকা যে ইলেকশনেই খরচ করতে হবে এরকম কিন্তু কোথাও বলা ছিল না। ইলেকট্রাল বন্ডের টাকা দিয়ে কি হয়েছে, এমএলএ কেনা বেচা হয়েছে কিনা তাও কিন্তু হয়েছে। দেখুন, পার্টি অফিস বানানো হয়েছে, অন্যান্য কিছু, তাদেরকে বলতে, বিজেপিকে তো বলতে হবে। এখন এই কথাগুলো লুকিয়ে রাখার জন্যই তো মাছ মাংসের পৌঁছে গেছেন এখন প্রধানমন্ত্রী তো বলতে পারছেন না যে বেকারদের জন্য কি করেছেন। তিনি তো বলতে পারছেন না এমএসপির গ্যারান্টি হবে কি হবে না। তিনি তো বলতে পারছেন না যে সব থেকে বয়স্ক মহিলা 1 লাখ টাকা পাবে কিনা, যেটা আমরা বারবার বলছি, বছরে 1 লাখ টাকা পাবে। তিনি তো বলছেন না কিষাণ ন্যায় কি হবে, দেখেছেন তো এর আগে কৃষক আন্দোলন, নারী ন্যায় কি হবে, শ্রমিক ন্যায় কি হবে, যুবা ন্যায় কি হবে, এবং রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কি, একবারও তো বলছেন না। আমরা তো পরিষ্কার ভাষায় বলছি ইউপিএ 1-2 এর আমলে আমরা বলেছিলাম অধিকারে, আমরা বলছি এবার হিস্সেদারে, মানে শাসক আর প্রজা নয়। আপনাদের এই ন্যায় কার্ড যেটা বানানো হয়েছে তার মধ্যে আমি দেখছি আপনাদের রাজনৈতিক দর্শনের ভাবনার প্রতিফলন আছে। মানে এর মধ্যে কোথাও রাহুল গান্ধীর মুখ নেই, এর মধ্যে কংগ্রেসের সিম্বল আছে, হাতে ছবি আছে, কারণ আপনারা মুখ দিয়ে প্রচার চাইছেন না। এই আপনাদের মুখ দিয়ে প্রচার চাইবো না কেন, আমি একটু আগেই বললাম যে আমাদের মুখ তো বটেই না, মুখটাও জানতে হবে। আরো তো কোনো সন্দেহ হওয়ার কথা নয় যে আমাদের মুখ হচ্ছে, ক্যাম্পেইনের মুখ হচ্ছে রাহুলজি। এই নিয়ে তো কারো কোনো, রাহুল গান্ধীজি নিয়ে তো কারো কোনো সন্দেহ হওয়ার কথা নিশ্চয়ই, কিন্তু এই আমার পার্টির নেতা আমার পার্টিকে লিড করবে, এটা তো স্বাভাবিক। কিন্তু আপনারা রাহুল গান্ধী মুখটা দেখিয়ে ভোট চাইছেন না, এটা একটা ভিন্ন রাজনৈতিক দর্শন। বলি সেটা তো দেখছেন না আপনি। এটা হচ্ছে, এটা তো আমি রিলিজ করি না, যেই করুন না, কি বলে না না, এর মধ্যে কংগ্রেসের ভাবনার প্রতিফলন আছে। কামস ফ্রম দ্য ইয়াস, যেটা ইয়াস থেকে এসেছে, তাই তো বলছি, এটা মধ্যে এবং যে যারা সিদ্ধান্ত নিয়েছেন এইটা যে রিলিজ হবে এই ভাষা, এইভাবে, এই পদ্ধতিতে, এই সিদ্ধান্ত যারা নিয়েছেন তার মধ্যে রাহুলজিও আছেন। তাই তো, সেটা তো নয় যে রাহুলজি বাদ দিয়ে সিদ্ধান্ত হয়েছে, এরকম তো ব্যাপার নয়। আমি সেটাই বলছি, এটা সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক দর্শন আপনারা অনুসরণ করার চেষ্টা করছেন, যেটা আজকের দিনে যেটা চালু আখ্যান, আমি ঠিক ভুল বলছি না, যেটা চালু আখ্যান, যেটা বেশিরভাগ লোক যেটা গ্রহণ করেছে, যেটা দিয়ে ভোটে জেতা যাচ্ছে তার বিপরীত। মানে কংগ্রেসের লড়াইটা খুব কঠিন সারা দেশে, এবং সেই লড়াইটা অবশ্যই সংবিধান বাঁচানোর লড়াই হতে পারে, ভারতের স্পিরিট যেটা ভারত বলতে যা বোঝায় সেটা রক্ষার লড়াই হতে পারে, লড়াইটা খুব কঠিন, এটা তো আপনি মানবেন না। কঠিন তো বটেই, কঠিন হচ্ছে আর্থিক দিক থেকে, একটু আগে বললেন অসম একটা ব্যাপার, তুলনাই করা যাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে প্রচারের দিক থেকে, তৃতীয় কথা হচ্ছে যে সমস্ত হচ্ছে প্রাতিষ্ঠানিক সংস্থা যাদের হচ্ছে চেক এন্ড ব্যালেন্স করার কথা, সেখানেও তাই এখনো রেড হচ্ছে বহু জায়গায়, হচ্ছে না তা। তো তাহলে আপনি 3 ভাবে যদি লক্ষ্য করে দেখেন যে পয়সার ক্ষেত্রে আমি পারছি না, 2 হচ্ছে আমরা কি লক্ষ্য করছি, প্রচার এক মেরু, এক কেন্দ্রিক প্রচার, আর তৃতীয় কথাটা আমরা বললাম ইডি সিবিআই থেকে শুরু করে যত হচ্ছে সংস্থা আছে, যেটাকে আমরা বলি এক্সিকিউটিভস, একপক্ষীয় ব্যাপার, যা চাইছে সরকার সেটাই পূরণ করতে হবে। তো তাহলে এইরকম একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে তো কঠিন ব্যাপার, খুব সহজ ব্যাপার তো নয়, এবং এই কঠিন লড়াই তো লড়তে হচ্ছে যখন আমার সামনে কোনো পথ নেই। রাহুলজি প্রথম পর্বে আপনি জানেন 3,500
পায়ে হেঁটে, দ্বিতীয় পর্বে হচ্ছে 6,700 কাছাকাছি, সব মিলিয়ে যদি দেখি আমরা, বাস যাত্রা করতে হলো কেন? কারণ আমার যখন কোনো পথ নেই মানুষের কাছে যাওয়ার, তখন আমি সরাসরি মানুষের কাছে চলে যাই, এছাড়া তো কোনো রাস্তা ছিল না। তো সেটাই করতে হয়, কঠিন তো বটে। এই কঠিন লড়াই তো কংগ্রেস আগেও লড়ছে, স্বাধীনতা লড়াই কি সহজ ছিল নাকি? সেটা সেটা ভারত জোড়ো যাত্রার সময় মানে প্রথমবারের যেটা, তখন থেকেই ওই একাধিকবার আমাদের লড়াই আবার লড়তে হয়েছে। এটা এমন একটা রাজনৈতিক লড়াই বা এমন একটা রাজনৈতিক কর্মসূচি নেওয়া হয়েছে যেটা সম্প্রতিকালে কেউ নেয়নি বা কেউ ভাবেনি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আপনি আমাকে বলুন যে এবার আপনাদের প্রত্যাশা কি, পশ্চিমবঙ্গে কটি এবং দেশে কটি আসন? দেখুন, পশ্চিমবঙ্গে আমি যতটুকু, ধরুন এখনো পর্যন্ত আমাদের 12টা প্রার্থী আছে, একটা অন হোল্ড রাখা আছে, সেটা হচ্ছে ঘাটনা। সেটা আগের দিনই আমাদের যে এখান থেকে ঘোষণা হচ্ছে যে হোল্ড করে রাখবো, যে এখান থেকে বসেই ঘোষণা। তো 12টার মধ্যে আপনি যদি লক্ষ্য করেন, দেখবেন যে সবকটা জায়গাতেই আমরা খুব ভালো লড়াই করছি। আমাদের যে স্ট্রং এরিয়া সেখানে তো আমরা খুবই ভালো লড়ছি না তা না। মালদা মুর্শিদাবাদ, আমরা মালদা লড়ছি, মুর্শিদাবাদ লড়ছি, রায়গঞ্জ লড়ছি, পুরুলিয়া ভালো লড়ছি, বীরভূমেও আপনি খোঁজ নিন, খুব ভালো আমরা লড়াই করছি। কলকাতা উত্তরে আমাদের প্রার্থী আছেন বর্ষিয়ান নেতা, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, কিছুদিন আগেও রাজ্যসভার সাংসদ ছিলেন, তারও হচ্ছে লড়াইটা চলছে, ভালো লড়াই হচ্ছে। এটুকু আপনাকে বলতে পারি, এটুকু আমরা বলতে পারি। সংখ্যা কিছু বলবেন না? না, এখন দেখুন সংখ্যা বলাটা কারো পক্ষে উচিত না, শোভন না। আপনি কি মনে করেন যে এখন সংখ্যা বলা সম্ভব? এই যে যারা সার্ভে করে, আমি আপনাকে বলছি সার্ভে মোডটা কিভাবে হয় আপনি জানেন, আমি জানি। কেউ হচ্ছে টেলিফোনিক সার্ভে করছে, কেউ হচ্ছে অন্যভাবে সার্ভে করছে। খুব বেশি হতো স্যাম্পল সাইজ হচ্ছে 5,000, 7,000, 8,000, 10,000, তা দিয়ে আপনি 11 কোটি রাজ্যের মানুষ সব মুখ বুঝে গেলেন। আপনি কি কখনো ভেবেছিলেন যে ইলেকশন যখন শুরু হয়েছিল তৃণমূল কংগ্রেস 2021 সালে এত ভালো রেজাল্ট পাবে? আপনি কখনো ভেবেছিলেন যে শীতলকুচির ঘটনা এবং হচ্ছে মালদার গাজলে হচ্ছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যে ভাষায় ভাষণ দিলেন তার প্রেক্ষিতে পুরো প্রেক্ষিত বা আখ্যানটাই পাল্টে যাবে এই নির্বাচনে? আপনি কখনো ভেবেছিলেন? কেউ কি ভেবেছিল যে বাংলায় হচ্ছে বাম কংগ্রেস শূন্য হয়ে যাবে, বামও কিছু পাবে না, কংগ্রেসও কিছু পাবে না? এই মেরুকরণটা এইবারও করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গ। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির লক্ষ্য হচ্ছে একই জিনিস করা, কারণ দুজনেরই ভাটা চলছে, কারোই জোয়ার নেই। ভাটাটা তৃণমূলেরও আছে আপনি দেখুন, আর ভাটাটা ভয়ঙ্কর ভাবে হচ্ছে সারা দেশ জুড়ে, সেটা হচ্ছে বিজেপির আছে। এটা তো ঠিক যে কথাটা বললেন, ইন্ডিয়া ব্লকের জোট হলে এখানে বিজেপি কটা সিট পেত? খুব বেশি হলো 3-4টে। যদি সার্বিক ইন্ডিয়া ব্লকের হতো, অনেক জায়গায় হয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস করেনি, কারণ তার নিশ্চিত একটা বাধ্যবাধকতা আছে। এই বাধ্যবাধকতার কথা সকলেই আমরা জানি, এটা তো নতুন কিছু নয়। কারণ অরবিন্দ কেজরিওয়ালও জানতেন 8টা-9টার সমান পেয়েছে, তিনি জানতেন না 8টা-9টার সমান, কিন্তু তিনি তো ঠিক করলেন যে না, আমি কার সঙ্গে যাব? আমি ইন্ডিয়া ব্লকের সঙ্গে। তিনি তো ঠিক করলেন কার পথে যাব? আমি ন্যায়ের পথে যাব। তিনি বললেন কার পথে যাব? আমি হিস্সেদারির পথে যাব। এই কথাগুলোই তো বলছি, ওরা আরেক ভাবে বলছে। সেটা অবশ্যই, মানে আম আদমি পার্টি তিনি তো নিলেন, নিতা না। আপনি বললেন যে জোট করার প্রশ্নটা আপনি বলেছিলেন, আপনারও মনে থাকতে পারে, আমারও মনে থাকতে পারে। যখন ইন্ডিয়া এগেইনস্ট কারাপশন, আমি তখন দিল্লিতেই একটা প্রোগ্রামে গিয়েছিলাম, তখন কারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন? রামলীলা ময়দানে। এবং তার পরিণতি, তার এফেক্ট দিল্লি নির্বাচনে পড়েছিল, তারপরে হচ্ছে সারা দেশের লোকসভা নির্বাচনের এফেক্ট তো পড়েই ছিল। তারাও তো আজকে এসছে, তাদেরকেও তো আমাদের নিতে হয়েছে, আমরা তো বলিনি নেবো না। ইভেন তাদের সঙ্গেও দিল্লিতে আমাদের জোট হয়েছে 4-3-এ। তাহলে এখানে কেন হলো না? এখানে যদি হতো, খুব বেশি হলে বিজেপি 3 থেকে 4টা সিট পেত, তার থেকে বেশি সিট পেত ইন্ডিয়া ব্লকের, যদি সব অ্যালায়েন্সটা আমরা করতে পারতাম। যে সংকটটা আমাদের সামনে ছিল, এটা নয় যে অতীতে কি হয়েছে ভবিষ্যতে কি হবে তা নয়, আজকের ভারতবর্ষের যে সংকট, সেই সংকটের প্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা পরস্পর বিরোধী সমস্ত দলগুলো এক জায়গায় আমরা এসেছি। কিসের ভিত্তিতে? ইস্যুর ভিত্তিতে। কিসের ভিত্তিতে? সংবিধান বাঁচানোর ভিত্তিতে। কিসের ভিত্তিতে? এই সরকারকে
না সরাতে পারলে আগামী দিনে আদৌ আমরা নির্বাচন লড়ার সুযোগ পাবো কিনা আমরা কেউ জানি না। তো এইরকম পরিস্থিতি দাঁড়িয়ে সবাই আমরা ভিন্ন ভিন্ন মতের লোক, আদর্শের লোক, আমরা একটা জায়গায় এসেছি একটা কমন কজে, একটাই কমন বিষয়। ঠিক ঠিক। কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেস আসতে পারছে না কেন? আসতে পারছে না কি কারণে? কেজরিওয়াল যদি রিস্ক নিতে পারেন, দিল্লি মুখ্যমন্ত্রী যদি জেলে যেতে পারেন, এত ভয়। আর আপনি বলছেন যে আমি ইন্ডিয়া ব্লকে আছেন, সেটা তো ভোটের পর দেখা যাবে কে কোথায় আছে, ভোটের পর দেখা যাবে। সারা দেশে আপনাদের তার কি অর্থ হবে? না না, তার অর্থটাও বোঝা যাবে ভোটের পরেই। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। তার আগে আর কোনো মিনিং নেই। কারণ তৃণমূল কংগ্রেস, দেখুন আপের ক্ষেত্রে আপনি লক্ষ্য করুন, আপাতত 4-5টা জায়গায় হচ্ছে 6% করে ভোট পেয়েছে। তৃণমূল কংগ্রেস গোয়ায় গিয়েছিল, সব থেকে বেশি খরচা করেছে, সব থেকে বেশি। বন্ডের টাকা তো সেকেন্ড তো তারাই পেয়েছে, কংগ্রেস তো পায়নি, কারা পেয়েছে? তাহলে গোয়াতেও আপনি লক্ষ্য করুন, দেখবেন যে সব থেকে বেশি খরচা করেছে। পরিণতি কি? বিজেপি জিতেছে। এখানে যদি তৃণমূল কংগ্রেস এটা যদি করতো, বিজেপি জায়গা পেত। আচ্ছা, তো সেটা আপনি বলেছেন। আমি একটু অনুষ্ঠানটা শেষ করবো, ইন্টারভিউটা শেষ করবো সর্বভারতীয় স্তরে গিয়ে। সারা দেশে আপনাদের প্রজেকশন কি 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 পরিমাণ সিট করা? দেখুন এইটুকু বলতে পারি, খুব ভালো। ভোটের পরে কি হবে? ভালো, চমকে যাবে। আপনি যে প্রাতিষ্ঠানিক যে মিডিয়া যেগুলো আছে, যাকে আপনি বলেন না বলেন আমি বলি, সবারই একটা ধারণা আছে গদি মিডিয়া বলে একটা প্রচলিত শব্দ হয়েছে, এখন আরো নানান রকম শব্দ, তারা তাদের মতো করে দেখে। ও নিয়ে আমাদের মাথা ব্যথা করে লাভ। ইভিএম একটা ইস্যু, এ বিষয়েও কোনো সন্দেহ। আমি দুটো কথা বলে নিস। সিএসডিএস লোকনীতি সার্ভেও দেখুন, 2019 সালে ইভিএম নিয়ে সন্দেহ মানুষ এত প্রকাশ করেন। এই প্রথম একটা বড় অংশের মানুষ বলছে যে না, এটা কুছ তো গড়বড় হ্যায়, কুছ তো হ্যায়, ও ক্যা হ্যায় এটা কেউ জানে না। এইটা একটা হচ্ছে যে বড় ইস্যু উঠে এসছে। দ্বিতীয় কথা হচ্ছে যে উত্তর ভারত, যেটাকে কেন্দ্র করে যে প্রশ্ন উত্তর আপনি চাইছেন, একটা স্লোগান উঠেছে, দক্ষিণ মে সাপ উত্তর মে হাপ। মানে হচ্ছে দক্ষিণ ভারতে সাপ, উত্তর ভারতে হাপ। আপনার উত্তর ভারতে আপনি গুজরাট থেকে চলে আসুন, তো গুজরাট থেকে এসে আপনি সব জায়গায় দেখবেন যে যা সিট সবই পেয়ে গেছে বিজেপি। এবার কিন্তু অবস্থা তা নেই। আপনি যেটা বলছিলেন লোকনীতির সার্ভেটাও আপনি যদি দেখেন একই, যে অ্যাবসলিউট 25-এ 25, 26-এ 26, আর 29-এ 28 এরকম পরিস্থিতি। আর 4টে রাজ্য সবাই আমরা জানি খুব গুরুত্বপূর্ণ, একটা কর্ণাটকা, একটা মহারাষ্ট্র, একটা বিহার, আর একটা পশ্চিম। আনফর্চুনেটলি টিএমসির কারণে, তৃণমূল কংগ্রেসের কারণে এই জায়গাটা নড়বড়ে হয়ে গেল। কর্ণাটক যা অবস্থা ছিল সবকটা প্রায় সিট পেয়েছে, একটা সম্ভবত আমি রাজ্যভিত্তিক সব মিলিয়ে আমি রাজ্যভিত্তিক সময় লাগবে, সব মিলিয়ে আপনার প্রত্যাশা কত? জেডিএস একটা পেয়েছে, মহারাষ্ট্র ওরা 41 পেয়েছে, যে কোনো সার্ভেতেই আপনি খুঁজে পাচ্ছেন না। বিহারেও ঠিক, কালকেও দেখবেন ইন্ডিয়া অ্যালায়েন্স, এবং 21-22 তারিখে খুব সম্ভবত 21 তারিখে ইন্ডিয়া অ্যালায়েন্সের ঝাড়খণ্ডে বিগ র্যালি হবে। আপনি দেখবেন কি পরিমাণ মানুষ আছে। আগের দিন আপনি তামিলনাড়ুতে দেখেছেন 20 লক্ষ মানুষ ছাড়িয়ে গেছে কোয়েম্বাটুরে, আপনি ঝাড়খণ্ডেও তাই দেখবেন। একটা ওভারঅল রিফ্লেকশন হচ্ছে। আর আপনি সংক্ষেপ করতে চাইছেন, আমিও সারব, যখন নামে কোনো কিছু না, তখন কোথায় গিয়ে নেমে সেটেল করে কিন্তু বোঝা যায় না, যে নামে সে ক্রমশ নামতে থাকে। আপনিও সাক্ষী আছেন, আমিও সাক্ষী আছি, 234 থেকে আমরা নামতে নামতে তখন 61-62-তে চলে এসেছি। যে নামে না আজকে যে 400 পার, আরে 350-র মধ্যে তো লড়াই, তো 400 পার হবে কোথা থেকে? বিজেপির লড়াইটাই তো হচ্ছে 350-র মধ্যে। তার মানে কংগ্রেসের আপনি বলছেন তবে নামার জার্নিটা শেষ হয়ে গেছে, বরং ওঠার জার্নি। হ্যাঁ নিশ্চিত, এ নিয়ে কোনো সন্দেহ নেই, ধন্যবাদ সাত্তার সাহেব, অনেক ধন্যবাদ। সাত্তার সাহেব যেটা বললেন যে কংগ্রেসেরও নিম্নমুখী যাত্রাটা শেষ হয়ে গেছে, এবার হচ্ছে ওঠার পালা, এটা তাদের বিশ্বাস। আমি সাংবাদিক হিসেবে এটা বলবো যে মুখ নয়, দলের সিম্বল দিয়ে, প্রতীক দিয়ে কতগুলো
বিশুদ্ধ রাজনৈতিক কথা বলে রাজনৈতিক দাবি আদর্শ সামনে রেখে কংগ্রেস এবার নির্বাচনে লড়ছে। কংগ্রেসের কাছে নির্বাচনের লড়াইটা কিন্তু রাজনীতির প্রচলিত আখ্যানটাকে এখন চ্যালেঞ্জ করার লড়াই। এই নির্বাচনের ফলাফল শুধু সিট কে কটা পেল তাই বলবে না, প্রচলিত রাজনীতির যে আখ্যান ন্যারেটিভ সেটাকে কংগ্রেস যেভাবে চ্যালেঞ্জ করছে তার উত্তর বা তার সেই প্রশ্নে মানুষের কি প্রতিক্রিয়া সেটাও কিন্তু এই নির্বাচনের ফলাফল থেকে জানা যাবে। ধন্যবাদ।